আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসেট ক্রয় করে থাকি অথবা বিক্রয় করে থাকি। ফিনান্সিয়াল অ্যাসেট কোম্পানিগুলো যখন সেল করে, অর্থাৎ তারা যখন শেয়ার বা ডিবেঞ্চার বা ডেপ্ট সিকিউরিটি ইস্যু করে, তখন তারা সাধারণত 2 বছর বা 3 বছর, 4 বছর বা 5 বছরের জন্য সিকিউরিটিসগুলো বা ডেপ্ট ইনস্ট্রুমেন্টগুলো ইস্যু করে থাকে। অর্থাৎ তারা বলে যে আমি 5 বছরের জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইস্যু করলাম, তোমাকে সার্টিফিকেটটা দিলাম, ডেপ্ট সার্টিফিকেট, এর বিনিময়ে তোমার কাছ থেকে টাকাটা নিলাম। 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা এইরকম মূল্যবানের সিকিউরিটি তারা ইস্যু করে থাকে। সো এগুলো ইস্যু করার পরে তারা বিভিন্ন জিনিস অফার করে। ধরুন বলে যে এই যে তোমার কাছ থেকে 5 লাখ টাকা নিলাম, এটা প্রতি বছর তোমাকে আমি 7% করে, 5% করে, 6% করে ইন্টারেস্ট দেব। এটাকে সাধারণত বলা হয় কুপন রেট। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে ওরা বলে যে আপনাকে গিয়ে আমরা কী করবো, ডিসকাউন্ট দেবো। হ্যাঁ, ডিসকাউন্ট কি 5 লাখ টাকার যে সিকিউরিটি এখন নিচ্ছেন, এটা যদি আজকে আপনি আমাকে টাকা দেন তাহলে 5 লাখ টাকা দিতে হবে না, 20% ডিসকাউন্ট আছে। অর্থাৎ 5 লাখ টাকা সিকিউরিটি 20% হচ্ছে যে আপনার যে 20% 5 5 দুগুণে 10, 20% ডিসকাউন্ট হলে আপনি এটা 4 লাখ টাকা নিতে পারেন। যদি 15% হয় তাহলে 4 15 60, সেটা হচ্ছে যে আপনি এটা হচ্ছে যে আপনি 4 লাখ টাকার হলে আপনি 3,60,000 টাকায় বা 3,40,000 টাকা, এভাবে সে 15%, 20% বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকে। সো ডিসকাউন্টটা আর কুপন রেট, এটা আমরা বুঝতে পারলাম। সো যখন 5 লাখ টাকার সিকিউরিটি সে যখন 5 বছর পরে নিয়ে যাবে, সে কিন্তু 5 লাখ টাকা দিয়ে কিনে নেবে, কিন্তু এই মুহূর্তে আপনি কিনলে হয়তো বা সেটা 4.5 লাখ টাকা বা 4,40,000 টাকায় কিনতে পারছেন, ওই যে ডিসকাউন্ট থাকার কারণে। সো এই পর্যায়ে আমরা দেখি এখন যে বিষয়টা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে যেহেতু সে 5 লাখ টাকাই জিনিসটা 4.5 লাখ টাকা দিয়ে কিনছে, কেনার পরে তার কিন্তু সে কিন্তু যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছে, কুপন রেট যেটা, সেই রেটটা কিন্তু সে পুরোটাই পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সে যেহেতু ডিসকাউন্টে কিছু পাচ্ছে, সে কিন্তু ডিসকাউন্টের কারণে তার কিন্তু একটা মার্জিন তৈরি হচ্ছে, কিউমুলেটিভ মার্জিন তৈরি হচ্ছে, এবং সেটা হচ্ছে যে তাকে অ্যাকাউন্টিংয়ে বা ব্যালেন্স শিটে, যখন সে ব্যালেন্স শিটে জার্নাল এন্ট্রি দিবে, তখন তাকে কিন্তু সেটা ভেঙে ভেঙে এন্ট্রি দিতে হয়। সো আমরা এই যে ফিনান্সিয়াল অ্যাসেটগুলো সে কি ক্রয় করছে, যখন এরকম ডিসকাউন্টিং রেট প্লাস কুপন রেটের মাধ্যমে সে যখন প্রতি বছর বছর যে কতটুকু হারে তার বৃদ্ধি পাচ্ছে, এভাবে যখন একটা হিসাব করে কিনে এবং অ্যাকচুয়াল ফিগারটা যখন আসে যে অ্যামোর্টাইজ করে, তারা যে সে যতটুকু ডিসকাউন্টিং দিচ্ছিল প্রতি বছর বছর ক্যালকুলেশন করে, সেই ডিসকাউন্ট অনুযায়ী যখন 3 বছর বা 5 বছরে সেই রেটটার সাথে মিলে যায়, কত টাকা মিলে যায়, সেটা যখন যেই টাকা এসে তার ওই ডিসকাউন্ট রেটটা এবং যে তার আর যেটা বলি কুপন রেটটাকে অ্যাডজাস্ট করে 5 বছর বা 3 বছর মেয়াদি, যেটাতে যে রেটটাতে যে অ্যামাউন্টটাতে, সেই অ্যামাউন্টটাকে সাধারণত বলা হয় যে অ্যামোর্টাইজেশন কস্ট বা অ্যামোর্টাইজেশন রেট। আমি আবারও বলি, যেটা ডিসকাউন্টটা দিয়ে থাকে এবং যেই কুপন রেটটা থাকে, এই ডিসকাউন্ট এবং কুপন রেটের কারণে সেই যেই পরিমাণে বেনিফিটেড হয়, সেই বেনিফিটটা যে আপনার বছর শেষে 3 বছর বা 5 বছর শেষে যে অ্যামাউন্টটা পায়, সেই অ্যামাউন্টটাকে আমরা বলি অ্যামোর্টাইজেশন কস্ট। আশা করি কথাগুলো বুঝতে পারছি। যদি আমরা একটা সূত্রের আকারে পড়ি, তাহলে কথায় যদি বলি, তাহলে অ্যামোর্টাইজ কস্ট অফ এ ডেপ্ট ইনস্ট্রুমেন্টের একটা অ্যামোর্টাইজড কস্ট যে ইজ দ্য অ্যামাউন্ট অ্যাট হুইচ দ্য ডেপ্ট ওয়াজ ইনিশিয়ালি রেকর্ড করেছিল কত। সাপোজ আমরা 5 লাখ টাকা একটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, সে যদি 5 লাখ টাকায় যদি রেকর্ড করে থাকে, তাহলে এটা ডেপ্ট ইনিশিয়ালি 5 লাখ টাকা, সেটা কি হলো, রেকর্ডেড হয়ে গেল। সরি, লেস এর সাথে বাদ যাবে বাই এনি প্রিন্সিপাল রিপেমেন্ট। আমরা ওই যে ডিসকাউন্টিংয়ের কারণে যে প্রিন্সিপাল রিপেমেন্ট হয়, আমরা 5 লাখ টাকার ডেপ্ট ইনস্ট্রুমেন্টে আমরা বলছিলাম যে 4,40,000 টাকা। হ্যাঁ, সো সেখানে 4,40,000 টাকা সে প্রিন্সিপাল রিপেমেন্ট, সাপোজ এটা ধরলাম আর কি, যে এত % ডিসকাউন্ট দেয় অথবা ধরা হলো, অ্যান্ড প্লাস দ্য কিউমুলেটিভ অ্যামোর্টাইজেশনস অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ম্যাচুরিটি ভ্যালুস। মানে যে আপনার ম্যাচুরিটি ভ্যালুর সাথে, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালুটা কিন্তু একটু বেশি হবে, কারণ এর সাথে তার 5% বা 10% যে কুপন রেটটা হয়, সেই রেটটা ধরে এত বছর পরে যে রেটটা হবে, সেই রেটটা কিন্তু তার
ম্যাচুরিটি ভ্যালু, সেই ম্যাচুরিটি ভ্যালুর সাথে ইনিশিয়াল যে ভ্যালুটার সাথে সেটার যে ডিফারেন্সটা, হ্যাঁ, সেই ডিফারেন্সটা কী হবে, প্লাস হবে। তো মূল অ্যামাউন্টের সাথে যখন সেটা প্লাস হয়, এই ভ্যালুটা, সেই ভ্যালুটা প্লাস হওয়ার পরে যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনার অ্যামোর্টাইজেশন কস্ট। সো এইটা কথাগুলো আমরা ফিনান্সিয়াল লায়াবিলিটির যে অ্যামোর্টাইজেশন কস্ট সেটা আমরা বুঝতে পারলাম। ফিনান্সিয়াল অ্যাসেটের সংজ্ঞাটা আমাদের জন্য আবার একটু যদি বলি, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে তার কি হচ্ছে যে সেটা হচ্ছে যে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেটার সাথে অ্যাড হবে হচ্ছে যে অ্যামোর্টাইজেশন কস্ট, হচ্ছে ইনিশিয়াল ভ্যালুর সাথে যে ম্যাচুরিটি ভ্যালুর যে ডিফারেন্সটা সেটা অ্যাড করার পরে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাসেটের একটা অ্যামোর্টাইজেশন কস্ট পাবো। এটা আমাদের জন্য যদিও জটিল মনে হচ্ছে, আমরা যখন এক্সাম্পলে যাব, এখনই যাব, তখনই আমরা জিনিসটা বুঝতে পারবো খুবই ইজি। আমরা একটা ম্যাথের মাধ্যমে সেই প্রবলেমটা বোঝার চেষ্টা করব। সো ম্যাথতে যাব, তার আগে বলি ট্রানজ্যাকশন কস্ট হচ্ছে, আপনি ধরেন একটা কুপন, একটা যখন ডিবেঞ্চার বা ডেপ্ট সিকিউরিটি ইস্যু করে কোম্পানি, এটা প্রসেসিংয়ের জন্য সে কিছু খরচ নেয়, হ্যাঁ, সেই খরচটাকে আমরা সাধারণত বলি ট্রানজ্যাকশন কস্ট। সো ট্রানজ্যাকশন কস্ট ইন একুয়ারিং দ্য ফিনান্সিয়াল অ্যাসেট, সে যখন ফিনান্সিয়াল অ্যাসেটটা সে যখন নিয়ে আসে, কোম্পানি থেকে কিনে নিয়ে আসে, তখন যে প্রসেস করতে যেই খরচটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল কস্ট একুয়ারিং হেল্ড অ্যাট অ্যামোর্টাইজ কস্ট। সেই অ্যামোর্টাইজ কস্টের সাথে সেটা কী হয়, যোগ হয়। এই কস্টটাকে আমরা কী বলবো, ট্রানজ্যাকশন কস্ট। আমরা যদি সহজ ভাষায় বলি ব্রোকারেজ কস্ট, এটাকে কী বলা হয়, ব্রোকারেজ কস্টে। আর অ্যাডেড টু দ্য কস্ট অফ দ্য অ্যাসেট একোয়ার্ড, যে অ্যাসেটটা একোয়ার করে সেটার সাথে এটা কী হয়ে থাকে, যোগ হয়ে থাকে। কারণ হচ্ছে যে আপনি ধরেন এক্সাম্পল বলি, ধরেন 5 লাখ টাকার একটা ডেপ্ট সিকিউরিটি সে বললো যে 4.5 লাখ টাকা বিক্রি করবে আজকে যদি কেউ কেনে, তাহলে, এবং এর সাথে বললো যে প্রসেসিং ফি হচ্ছে 5,000 টাকা। তার মানে হচ্ছে যে 4.5 লাখের সাথে আপনার আরও 5,000 টাকা কী হবে, যোগ হবে, কারণ প্রসেস করতে আপনার খরচ। তাহলে হচ্ছে যে আপনি 5 লাখ টাকার ডেপ্ট সিকিউরিটিটা আপনি 4,55,000 টাকা, 4,50,000 টাকা হচ্ছে মূল দাম, তার সাথে হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, আর 5% 5,000 টাকা হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশন কস্ট বা ব্রোকারেজ কস্ট। এই কস্টের কারণে কী হলো, আপনার 4,55,000 টাকা হলো। সো এটি 4,55,000 টাকা হচ্ছে যে আপনার বর্তমান ভ্যালুটা, ওই 5 লাখ টাকার ডেট সিকিউরিটি আপনি 4,55,000 টাকা কিনতে পারছেন আর কি, হ্যাঁ। সো এই যে 5,000 টাকা সেটা হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট। এবার আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে আমরা অ্যামোর্টাইজেশন কস্টটা, ফিনান্সিয়াল অ্যাসেটের অ্যামোর্টাইজেশন কস্ট আমরা বোঝার চেষ্টা করব। সো ফিনান্সিয়াল অ্যাসেটের একটা অঙ্ক আমরা একটু দেখি, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি, তারপর হচ্ছে যে আমরা প্রতি বছর সেটা অ্যামোর্টাইজেশন কস্ট কত আসে, অ্যামোর্টাইজেশন কস্টটা প্রতি বছর সেটা কীভাবে ডিসকাউন্টিং হয়ে বসে, এবং টোটালটা করলে যে অ্যামোর্টাইজেশন কস্ট সেটা হয়, সেটা আমরা এখানে একটা ম্যাথের মাধ্যমে করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে এক্সাম্পলটা একটু পড়ি, ম্যাথটা একটু পড়ি। এ কোম্পানি পারচেজ এ ডিপ ডিসকাউন্ট বন্ড উইথ এ পার ভ্যালু অফ $5,00,000 অন 1/1/2021, মানে 2021 সালের জানুয়ারির 1 তারিখে 5 লাখ টাকার একটা 5 লাখ টাকা ফেস ভ্যালু একটা বন্ড সে কিনলো, হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। ডিসকাউন্ট রেট, এখন ডিসকাউন্ট বন্ড, একটা বড় ধরনের একটা ডিসকাউন্ট বন্ড কত টাকায়, সে ফর প্রসিডস অফ $4,40,000। তার মানে হচ্ছে যে $4,40,000 সে একটা $5,00,000 একটা বন্ড সে কী করলো, কিনলো। সো বুঝতে পারছি একটা ডিসকাউন্ট রেট, সে জানুয়ারি 1 তারিখে কী করলো, ক্রয় করলো। তার মানে 60,000 টাকা সে ক্রয় মূল্য সে কম পেল আর কি, কমে ক্রয় করতে পারলো। অ্যানুয়াল কুপন পেমেন্ট অফ 5% আর পেয়েবল অন 31 ডিসেম্বর, মানে প্রতি বছর শেষে 5% করে সে ইন্টারেস্ট দেয়। কুপন রেট হচ্ছে 5% করে। এই 5% কিন্তু এটার উপরে না, 5% 5 লাখ টাকার উপরে, কারণ এটার দাম হচ্ছে 5 লাখ টাকা। সে ডিসকাউন্টে 4,40,000 টাকা দিয়ে সে কিনতে পারছে। তো 5% হচ্ছে ডিসকাউন্ট রেট প্রতি বছরের, আমরা জানি। তার মানে সে 2001 সালের জানুয়ারিতে 21 জানুয়ারিতে যেতে গেছে কি ক্রয় করেছে, সে 2021 ডিসেম্বরে সে একবার লাভ পাবে, 2022 ডিসেম্বরে একবার পাবে, 2023 ডিসেম্বরে একবার পাবে, 3 বছর, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখি কী বলছে যে 5% হচ্ছে 31 ডিসেম্বর করে পায়। দ্য এন্টিটি ইনকার্ড ট্রানজ্যাকশন কস্ট 5,867 টাকা, যে আমরা যেটা বলছিলাম ট্রানজ্যাকশন কস্ট, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ব্রোকারেজ কস্ট বলতে পারেন। সে 5,867 টাকা ব্রোকারেজ কস্ট দিয়েছে। দ্য বন্ড উইল বি রিডিমড অন 31/12/23, 2023 সালের ডিসেম্বর মাসে বন্ডটা কী হবে, সে রিডিম করবে। সে হচ্ছে টাকা দিয়ে সেটা
ছুটি নিল, অর্থাৎ 5 লাখ টাকা তাকে দিয়ে সে এর মধ্যে সে যখন 5 লাখ টাকা কোম্পানিকে দিবে, ব্যক্তিকে দিবে, তার মধ্যে তাকে কিন্তু হচ্ছে যে কী করতে হচ্ছে, তাকে কিন্তু কুপন রেট দিতে হচ্ছে 5%, আর হচ্ছে যে আপনার হচ্ছে যে তাকে যে ডিসকাউন্টের সেই প্রাইসটাও তাকে কিন্তু দিতে হচ্ছে। অ্যান্ড এতে সে যেটা ইফেক্টিভ ইন্টারেস্ট, সে টোটালি যেটা পায়, টোটাল প্রফিটটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন করে দেখলো 9.3% রেট। এখন আমাকে কী করতে হচ্ছে, রিকোয়ার্ড শো দ্য প্রফিট অর লস ইম্প্যাক্ট অ্যান্ড ক্যারিং ভ্যালু অফ দ্য বন্ড ফর ইচ অফ দ্য ইয়ার্স অফ দ্য বন্ডস লাইফ 2021 থেকে 3 বছরের জন্য আমরা বন্ডটার কী করব, আমরা প্রফিট লসটা ক্যালকুলেশন করব। কত টাকায় অবশ্যই এখানে প্রফিট হয়েছে, সো আমরা কেমন প্রফিটটা হয়েছে ইয়ার ইন অনুযায়ী আমরা সেটা ক্যালকুলেশন করব। সলিউশনে যাই। দ্য টোটাল ইনকাম অন দ্য বন্ড টু বি ক্রেডিটেড অফ দ্য প্রফিট অর লস ওভার দ্য 3 years পিরিয়ড ইজ মেড আপ অ্যাজ ফলোস। 3 বছর পরে ক্যালকুলেশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখেন 5 লাখ টাকার সে 5% করে লাভ পাচ্ছে কুপন রেট করে, তাহলে 5 লাখ টাকার 5% করে হচ্ছে 5 5 25,000 টাকা করে প্রতি বছর, তাহলে 3 বছরে 75,000 টাকা। 5 লাখ টাকা সেই কুপন রেটে 75,000 টাকা পাচ্ছে। আর ডিপ ডিসকাউন্ট রেটে সে 5 লাখ টাকার জিনিসটা কিন্তু সে 4,40,000 টাকা সে কিন্তু কিনতে পেত, মানে এখানে 60,000 টাকা, কিন্তু 60,000 টাকা পুরোটাই পেত, কিন্তু সে এখানে কিন্তু আরও 5,867 টাকাতে কিন্তু ট্রানজ্যাকশন কস্ট বা ব্রোকারেজ কস্ট দিতে হচ্ছে, এবং এই টাকাটা কমে যাবে। সো 60,000 টাকা সে ডিসকাউন্ট পাওয়ার কথা ছিল, সেখান থেকে না পেয়ে সে কী হচ্ছে, ওই টাকাটা কমে যাওয়ার পরে 54,133 টাকা সে ডিসকাউন্টিং প্রফিটটা পেল। তাহলে 75 টাকা হচ্ছে কুপন রেট প্লাস 54,000, 3 বছর 133 টাকা, 54,133 প্লাস 75,000, দুইটা মিলে হচ্ছে 1,29,133 টাকা। 3 বছর পরে সে এই টাকাটা লাভ পাবে। এখন আমরা হচ্ছে যে তার মানে হচ্ছে যে 5 লাখ টাকা আর এখানে হচ্ছে 1,29,000, তার মানে 6,29,133 টাকা সে কী করছে, অ্যাকচুয়ালি সে পাচ্ছে, এবং সেই রেটটা হচ্ছে কত, 9.3%। সো এটা আমরা এই ম্যাথটার মাধ্যমে কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি, হ্যাঁ, যে সে কত টাকা পাচ্ছে প্রফিট লসে, এই টাকাটা হিট করবে। এখন আপনাকে প্রতি বছর এটা আপনি কিভাবে আপনার প্রফিট লস জার্নালে এন্ট্রি দিতে হবে, হ্যাঁ, সে জার্নাল এন্ট্রিটা আমরা দেখাচ্ছি, এবং প্রতি বছর কী ধরনের চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। দেখেন, ইয়ার ফার্স্ট, প্রথম বছরে সে কিন্তু কী করেছে, 5 লাখ টাকার কিন্তু হচ্ছে 5% রেটে 25,000 টাকা প্রথম বছর সে কিন্তু পেয়েছে, হ্যাঁ, এবং প্রথম বছর তার হচ্ছে যে তার ইনভেস্টমেন্ট কত, প্রথম বছর তার ইনভেস্টমেন্ট ছিল 4,40,000 টাকার সাথে তার, আর যেহেতু ডিসকাউন্ট রেটে সে পেয়েছে, এটার হচ্ছে যে সে আরও 5,867 টাকা সে কী করেছে ব্রোকারেজ, তার মানে তার ইনভেস্টমেন্ট ছিল 4,45,867 টাকা। এটার তার হচ্ছে সে যেটা বলছিল তার ক্যালকুলেটেড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ছিল 9.3%। সো 9.3% এই টাকার ইন্টারেস্ট হচ্ছে 41,466 টাকা। সে বেসিক্যালি 41,466 টাকা এই সময় সে পেয়েছিল, কেননা যেহেতু তার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট টোটালি 3 বছরের পরে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 9.3%, তাহলে তার বিনিয়োগ ছিল 4,45,867 টাকার, 9.3% হচ্ছে 41,466 টাকা। হ্যাঁ, তাহলে এই যে তার বন্ড থেকে বন্ডের টোটাল ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে 41,466 টাকা ক্রেডিট, আর ক্যাশ ডেবিটটা হচ্ছে কী কী, দেখেন ডেবিট হচ্ছে তার 25,000 টাকা পেয়েছে সে কিসে, ক্যাশ মোডে পেয়েছে, আর বন্ডের যে ডিসকাউন্ট থেকে পেয়েছে কত, 41,466 টাকা থেকে 41,466 থেকে আপনি 25,000 বিয়োগ দেন, যেটা হচ্ছে যে সরাসরি ইন্টারেস্ট কুপন রেট ছিল, বিয়োগ দিলে ডিসকাউন্ট অন বন্ড 16,460 থেকে বিয়োগ দিলে এটা পাবেন। সো 25,000 টাকা হচ্ছে তার হচ্ছে কুপন রেটের লাভ, আর ডিসকাউন্ট রেটটা হচ্ছে আগে কিন্তু আমাদের এটা বের করতে হবে 9.3% দিয়ে ইনভেস্টমেন্টের, তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে ডিসকাউন্ট অন বন্ড বেরোবে। সো ডিসকাউন্ট অন বন্ড হচ্ছে 16,466 টাকা, ক্যাশ হচ্ছে 25,000, দুইটা মিলে হচ্ছে বন্ড ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 41,466 টাকা। এটা হচ্ছে প্রথম বছর শেষে। দ্বিতীয় বছর শেষে কী দাঁড়ায় দেখেন, দ্বিতীয় বছর কিন্তু ক্যাশের 25,000 টাকা ঠিকই থাকবে, কিন্তু দ্বিতীয় বছর কিন্তু তার এই যে বন্ডের যে ইনকামটা কিন্তু তার অটোমেটিক্যালি তার ইনভেস্টমেন্ট কিন্তু সেটা সে পাচ্ছে না, সেটা কিন্তু অটোমেটিক তার ভিতরে যোগ হচ্ছে। সো এই বন্ডের ইনকামটা কিন্তু তার এখানে প্রথম বছরটা কিন্তু এখানে যোগ করতে হবে, তাহলে তার এই 4,45,000 টাকায় যখন তার 16,460 টাকা আপনি যোগ করবেন, এটা বেসিক্যালি তার দ্বিতীয় বছরে তার ইনভেস্টমেন্ট। সো দ্বিতীয় বছর তার ইনভেস্টমেন্ট হচ্ছে 4,62,333 টাকা।
এটা যোগ করার ফলে 4,62,000, তাহলে এটার ইফেক্টিভ ইন্টারেস্ট ছিল 9.3%, তাহলে 4,62,333 টাকার 9.3% দ্বারা 42,997 টাকা। তাহলে এই যে 42,997 টাকা থেকে যদি আপনি 25,000 টাকা বাদেন, 25,000 কিন্তু প্রতি বছর বছর করে আপনি পাচ্ছেন, কাজে এটা আর বের করতে হচ্ছে না। সো 25,000 টাকা যখন আপনি বিয়োগ দিচ্ছেন 42,997 টাকা থেকে, তাহলে যে টাকাটা থাকে 17,997 টাকা, এটাই কিন্তু আপনার বন্ডের ইনকাম, ডিসকাউন্ট থেকে ইনকাম করছেন। বন্ড ডিসকাউন্ট হচ্ছে 17,997 টাকা। এইবার দেখেন তৃতীয় বছরে গিয়ে কী দাঁড়ালো। তৃতীয় বছরে গিয়ে দাঁড়ালো এবার হচ্ছে আপনার এখানে কিন্তু প্রিন্সিপাল আপনার ইনভেস্টমেন্ট 4,62,000-এর সাথে আপনি আবার এই 17,997 টাকা যোগ করবেন। এই 4,62,333-এর সাথে হচ্ছে আপনি 4,62,333-এর সাথে আপনি হচ্ছে 17,900 বন্ডের ইনকামটা, কারণ এটা আপনি নিচ্ছেন, এটা আপনি অটোমেটিক্যালি পাচ্ছেন। তো এই টাকাটা এটি আবার এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে গেল কত, 4,80,333 টাকা। এর সাথে আপনি কি করছেন, যেহেতু ইফেক্টিভ ইন্টারেস্ট 9.3%, তাহলে এটা ইফেক্টিভ ইন্টারেস্ট বের করলে অ্যাকচুয়ালি আপনার লাভটা হচ্ছে, মুনাফাটা পাচ্ছেন 44,671 টাকা। তাহলে ডিসকাউন্ট অন বন্ড ইনকাম, বন্ড থেকে টোটাল ইনকাম হচ্ছে 44,671 টাকা। এই 44,671 টাকার মধ্যে একটা হচ্ছে আপনার কি কুপন রেট, আর একটা হচ্ছে ডিসকাউন্ট রেট। সো কুপন রেট অনুযায়ী আপনি পাচ্ছেন হচ্ছে 25,000, যেটা সব সময়ের জন্য ছিল আগে থেকে, আর 44,671 টাকা থেকে আপনি যখন 25,000 বাদ দিচ্ছেন, তখন হচ্ছে আসলে বন্ডের ডিসকাউন্ট থেকে কত পাচ্ছেন সেটা বের হয়ে যাচ্ছে। তো 44,671 থেকে আমি যখন 25,000 বাদ দিলাম, তাহলে 19,671 টাকা। সো 19,671 টাকা আর 25,000 টাকা, এই দুটো যোগ করলে কিন্তু এটা হয়ে যাবে, যে বিয়োগ করার কারণে এটা হয়েছে, এটা যোগ করে ডিসকাউন্ট। সো তৃতীয় বছর শেষে, তৃতীয় বছরে আপনি কুপন রেট থেকে পেয়েছেন 25,000, বন্ডের ডিসকাউন্ট থেকে 19,671 টাকা, তাহলে টোটাল হলো আপনার 44,671 টাকা। এইভাবে আপনি কি করছেন, তৃতীয় বছর শেষে আপনার জার্নাল এন্ট্রিটা এরকম হবে। এখন আপনি মনে করতে পারেন তাহলে মিলল কোথায়? হ্যাঁ, আপনি যেটা মিলাতে পারেন, দেখেন আমরা যদি এখানে যোগ করি, দেখেন সে এখানে পেয়েছিল কত, 16,000, ডিসকাউন্ট অন বন্ডে 16,466, আপনি লেখেন 16,466, 16,466 যোগ আপনি যদি 17,000, এখানে আছে 17,997 যোগ 17,997 যোগ 19,671 যোগ হচ্ছে 19,671। হ্যাঁ, এবার হচ্ছে আপনি ইকুয়ালস দেন কত, 54,134 টাকা। এই যে দেখেন 54,000, সে হচ্ছে যে ডিসকাউন্ট থেকে পেয়েছিল 54,000, তাহলে প্রতি বছর বছর এন্ট্রিটা আমাদের ঠিক হয়েছে। হ্যাঁ, এবার আমরা যদি দেখি হচ্ছে যে আর 25,000 করতে, তার কত, 3/25 75,000, তাহলে 75,000 আর 54,000-এ কত হলো, এটার সাথে হ্যাঁ রেজাল্ট অ্যান্সার প্লাস হচ্ছে আমি যদি 75,000 যোগ করি, 75,000 যোগ করার ফলে কি দাঁড়ায়, ইকুয়ালস 1,29,134 টাকা, 1,29,133, মানে 1,29,134 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে তার বেসিক্যালি রাউন্ডিং করার ফলে এটা এসেছে 1,29,134 টাকা হচ্ছে যে তার হচ্ছে যে ডিসকাউন্ট প্লাস হচ্ছে যে কুপন রেটের কারণে সে পেয়েছে, এবং তার প্রিন্সিপাল টাকা হচ্ছে যে এটা অ্যান্সার, প্লাস হচ্ছে যে তার প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে যে 5 লাখ, তাহলে 6,29,134 টাকা তার হচ্ছে অ্যামোর্টাইজেশন কস্ট অফ দ্য ফিনান্সিয়াল আপনার হচ্ছে যে অ্যাসেট। সো ফিনান্সিয়াল অ্যাসেটটি এই কন্ডিশন অনুযায়ী আমরা যে এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পল ম্যাথটা যদি আমরা করি, তাহলে সেই সেই যে ডেপ্ট সিকিউরিটিটা, সেই ডেপ্ট সিকিউরিটির হচ্ছে যে 3 বছর পরে সেটার ভ্যালু দ্বারা হচ্ছে যে কত, 6,29,134 টাকা, যেখানে হচ্ছে 5 লাখ টাকা ভ্যালু, আর যে 1,29,133 টাকা হচ্ছে যে তার কুপন রেট প্লাস হচ্ছে ডিসকাউন্ট থেকে ইনকাম। এটাকে আমরা এইভাবে এই ম্যাথটার মাধ্যমে সেটাকে ক্যালকুলেশন করে
দেখানো হলো। এটা আমাদের কমেন্ট সেকশনে স্ক্রিনশট দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ছবি দেওয়া থাকবে, ম্যাথটা দেখতে পারবেন। সো আশা করি এই ম্যাথটি দেখার পরে আমাদের হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাসেটের যে অ্যামোর্টাইজেশন কস্ট, সেটা আমাদের জন্য বের করাটা খুব সহজ হয়ে যাবে। এবং ম্যাথটিকে 2-3 বার করে করলে এই জিনিসগুলো আমাদের মনে গেঁথে যাবে। আমরা সাধারণত ফিনান্সিয়াল জিনিসগুলোকে খুব ইজি ভাষায় এক্সপ্লেন করে থাকি, যেন আমাদের জন্য ফিনান্সিয়ালের যে জটিল টার্মিনোলজিগুলো সেটা যেন আমাদের জন্য বুঝতে সহজ হয়। আশা করি এই ভিডিওটি সবার জন্য উপকারে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।